ফিলিস্তিন রাষ্ট্রকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলছে ইসরায়েল। দখলদারিত্ব পাকাপোক্ত করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনায় চূড়ান্ত সই করেছেন। প্রকল্পটি কার্যকর হলে পশ্চিম তীর দুই ভাগে ভাগ হওয়ার পাশাপাশি গোটা অঞ্চলটি বিচ্ছিন্ন হয়ে যাবে পূর্ব জেরুজালেম থেকে। ফিলিস্তিনি জনগণ বরাবরই পূর্ব জেরুজালেমকে স্বাধীন দেশের সম্ভাব্য রাজধানী মনে করে আসছিল। ফলে তেল আবিবের ষড়যন্ত্র একেবারেই শেষ করে দেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সকল সম্ভাবনা। গাজা ও পশ্চিম তীরে ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনও কেন শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না আন্তর্জাতিক মহল? দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি স্থাপন করেই চলেছে ইসরায়েল। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কোনোরকম সতর্ক বার্তাকেই পাত্তা দিচ্ছে না তেল আবিব। সম্প্রতি জেরুজালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মাআলে আদুমিমে দেয়া এক বক্তব্যে নেতানিয়াহু খোলাখুলি ঘোষণা দিলেন, ফিলিস্তিন বলে কোনো রাষ্ট্রই থাকবে না। আমরা বলেছি এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না, আর আজ আবারও বলছি কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই ভূমি আমাদের। আমরা আমাদের দেশ, আমাদের নিরাপত্তা এবং আমাদের ঐতিহ্যের দেখভাল করব। নেতানিয়াহুর স্বাক্ষর করা প্রকল্পটি ইস্ট ওয়ান বা E1 নামে পরিচিত। এই প্রকল্পে প্রায় 12 বর্গ কিলোমিটার জমিতে বাড়ি, সড়ক ও অবকাঠামো সহ 3400 নতুন বসতি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তেল আবিবের নেয়া প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীরের নানান অংশে অবস্থিত ইসরায়েলি বসতিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সালের পর থেকে পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতি অবৈধ। তবুও সেগুলোর বৈধতা দেওয়ার পাশাপাশি নতুন নতুন প্রকল্প এগিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। ইসরায়েলের নেয়া পদক্ষেপকে শান্তি প্রক্রিয়ার বিরুদ্ধে পরিষ্কার ষড়যন্ত্র বলে ঘোষণা করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের দাবি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি সম্ভব না। জাতিসংঘের 149টি দেশ এর মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কথাই মানছে না ইসরায়েল। দখলকৃত পশ্চিম তীরে একের পর এক অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভেঙেই চলেছে নেতানিয়াহুর উগ্রপন্থী সরকার। এর জেরে পুরো অঞ্চলকেই তারা ঠেলে দিচ্ছে ভয়াবহ অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি বাড়ানোর প্রবল সমর্থক বেনিয়ামিন নেতানিয়াহু। 1993 সালের অসলো চুক্তির সময় থেকেই তিনি শান্তি আলোচনার বিরোধিতা করে আসছেন। নেতানিয়াহুর উগ্র ডানপন্থী মন্ত্রিসভা এখন আরও স্পষ্টভাবে বলছে, নতুন বসতি নির্মাণ মানেই ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলা। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান সহ 21টি দেশ সর্বশেষ এই প্রকল্পের বিরোধিতা করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শত বাধার পরেও পশ্চিম তীর দখলের জঘন্য কার্যক্রম চালু রেখেছে ইসরায়েল। তবে এর বিরুদ্ধে এখনই আন্তর্জাতিকভাবে কড়া কোনো পদক্ষেপ না নিলে ফিলিস্তিন রাষ্ট্র থেকে যাবে বিচ্ছিন্ন এক স্বপ্ন হয়ে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দক্ষিণ এশিয়ায় অস্থিরতার নতুন কেন্দ্র হিমালয়ের দেশ নেপাল। সর্বশেষ প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিদায় এবং জেনজি উত্থান শুধুমাত্র 3 কোটি মানুষের দেশটিতে সীমাবদ্ধ নেই, বরং গোটা অঞ্চলের কূটনৈতিক মানচিত্রে ঝড় তুলেছে সরকার বিরোধী বিদ্রোহ। এবারের সংকট সজাগ করে তুলেছে চীন, ভারত ও পাকিস্তানকে। প্রশ্ন উঠেছে, ছোট একটি দেশের অস্থিরতায় কেন চিন্তিত দক্ষিণ এশিয়ার 3 প্রধান শক্তি? নেপালের ইতিহাস জুড়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে গণ আন্দোলন, রানা শাসনের পতন, পঞ্চায়েত ব্যবস্থার অবসান, 1 দশকের গৃহযুদ্ধ কিংবা 2008 সালে রাজতন্ত্রের বিলুপ্তি। সবকিছুর কেন্দ্রে ছিল বিক্ষুব্ধ জনতা। বর্তমান পরিস্থিতিতে ভাবনার বিষয় হচ্ছে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতি কি তরুণদের হাতে? ভৌগোলিক কারণে প্রতিবেশী দেশগুলোর কাছে নেপাল বেশ গুরুত্বপূর্ণ। উত্তর সীমান্তে চীন ও দক্ষিণ পূর্ব পশ্চিমে ভারতের অবস্থান। কাঠমান্ডুর রাজনৈতিক পালাবদল মানেই বেইজিং ও নয়াদিল্লির হিসাব নিকাশে আসে নানা রকম পরিবর্তন। পরিস্থিতি নিয়ে চীন কেন উদ্বিগ্ন তা স্পষ্ট। প্রধানমন্ত্রী ওলি ছিলেন বেইজিংয়ের ঘনিষ্ঠ নেতা। তার পতনে কাঠমান্ডুতে বাড়তে পারে নয়াদিল্লির প্রভাব। অন্যদিকে ভারতও চায় না নেপালে প্রভাব বিস্তার করুক চীন। প্রতিবেশী দুই দেশের মধ্যে লাখ লাখ মানুষের
মানুষের যাতায়াত, বাণিজ্য ও ট্রানজিট সহ রয়েছে বিভিন্ন পর্যায়ের যোগাযোগ। চীন সমর্থিত ওলি সরকারের পতন নয়াদিল্লির জন্য তৈরি করতে পারে কূটনৈতিক সুযোগ। পাকিস্তানের সঙ্গে নেপালের সরাসরি কোনো যোগসূত্র নেই, তবে কাঠমান্ডুতে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় থাকলে ইসলামাবাদের জন্য সেটা কৌশলগত সুবিধা বলে ধরে নেওয়া হয়। তাই নিজেদের ভেতরে রাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও নেপাল পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রতি দুঃখ প্রকাশ ও শান্তির প্রত্যাশা জানিয়ে আপাতত চুপ আছে ইসলামাবাদ। অন্যদিকে নেপালের সার্বিক পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক কোনো প্রভাব ফেলবে এমন সম্ভাবনা কম, কিন্তু দীর্ঘমেয়াদী আঞ্চলিক অস্থিরতা ঢাকার উপরেও তৈরি করতে পারে অর্থনৈতিক চাপ। দীর্ঘদিন ধরেই ছাত্র যুব আন্দোলন, রাজতন্ত্র ও দলীয় ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত নেপাল। দেশটিতে চলমান সংকট লম্বা সময় ধরে চললে কাঠমান্ডুকে ঘিরে ভারত ও চীনের মাঝে প্রতিযোগিতা আরও বাড়বে। এর ধাক্কা লাগবে দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায়। 2022 সালে শ্রীলঙ্কায়, 2024 সালে বাংলাদেশে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের জেরে সরকার পতন হয়েছে। নেপালে একই ধরনের বিদ্রোহের বিস্ফোরণ দক্ষিণ এশিয়াকে করে তুলেছে আরও অস্থির। নেপালের সংকট শুধুমাত্র একটি দেশের চিন্তার কারণ নয়, বরং হিমালয়ের দেশটি দিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন রাজনৈতিক বাস্তবতার পূর্বাভাস। তরুণ প্রজন্মের বেহিসাবি জাগরণ দ্রুত বদলে দিতে পারে দেশের অভ্যন্তরের পরিচিত ক্ষমতার অবকাঠামো। রাষ্ট্রের স্থিতিশীলতা এককভাবে এখন আর সরকারের উপর নির্ভর করে না, বরং এক্ষেত্রে জেনজি হয়ে উঠেছে বড় একটি নিয়ামক শক্তি। চীন, ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, তরুণ প্রজন্ম এখন নিজেরাই বদলে দিচ্ছে আঞ্চলিক রাজনীতির ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার বিক্ষোভকারীদের ঢল নামল যুক্তরাজ্যের লন্ডন শহরে। সেন্ট্রাল লন্ডনে ইউনাইট দ্য কিংডম নামের অভিবাসন বিরোধী এই বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো মানুষ। 13 সেপ্টেম্বর দুপুরে অভিবাসন বিরোধী কর্মী ও ডানপন্থী নেতা টমি রবিনসন এ বিক্ষোভের ডাক দেন। রবিনসনের নেতৃত্বে এই বিক্ষোভে অংশ নেয় চরমপন্থী গোষ্ঠীগুলো। পুলিশের হিসাবে এই বিক্ষোভে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আনুমানিক 1.5 লাখ মানুষ হাজির হয়েছিলেন এই বিক্ষোভে। আয়োজকদের বিভিন্ন নেতা বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন। এছাড়াও ভিডিও বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দীর্ঘ 18 মিনিটের সেই বক্তব্যের এক পর্যায়ে যুক্তরাজ্যের সরকার পরিবর্তনের ডাক দেন ইলন মাস্ক। Something's got to be done. There's got to be a dissolution of Parliament and a new vote held. আয়োজনে অংশগ্রহণকারীরা ইংল্যান্ডের ও ব্রিটেনের পতাকা হাতে যোগ দেন। এছাড়া মিছিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও দেখা যায়। মিছিলে তারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিরুদ্ধে স্লোগান দেন। অভিবাসীদের নিয়ন্ত্রণ করতে না পারা যুক্তরাজ্য সরকারের জন্য অপমানজনক বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের এই দেশে অবৈধ অভিবাসন বন্ধ করতে হবে। এটা আমাদের ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এখানে অনেক বয়স্করা আছেন যারা আমাদের জন্য এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, কিন্তু তারা এখন রাস্তায় পড়ে আছেন, কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু অবৈধ অভিবাসীরা এসে 4 তারকা হোটেলে থাকছে, বিনামূল্যে খাওয়া দাওয়া এবং বিশ্রামের সুযোগ পাচ্ছে। আমার মনে হয় এটা বর্তমান সরকারের জন্য অপমানজনক। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে এবং ইচ্ছেমতো নতুন নতুন নিয়ম বানাচ্ছে। এত অগোছালো সরকার আমি আগে কখনো দেখিনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনে চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফ্যাসিস্ট মিছিল হয় কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও ছিল প্রাণবন্ত প্রতিবাদ র্যালি। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে পৌঁছাতে চেয়েছিল। এ সময় বিক্ষোভকারীরা দুটি বিক্ষোভের মধ্যবর্তী এলাকায় প্রবেশের চেষ্টা চালায়। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। পরে অতিরিক্ত কর্মকর্তাদের প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে মোতায়েন করা হয়। র্যালি থেকে আনুমানিক 25 জনকে আটক করেছে পুলিশ। মীর ফজলে রাব্বি,
বাংলা ভিশন। পঞ্চাশটি মুসলিম ও আরব দেশের নেতারা বসেছেন এই জরুরি বৈঠকে। এখান থেকে এবার গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। কাতারের দোহায় গেল সপ্তাহে হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার পর ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো এই প্রথম এতটা একাট্টা হয়েছে। এবার শুধু কথায় নয়, বাস্তবে কড়া পদক্ষেপ নিতে মরিয়া তারা। সোমবারের এই সম্মেলনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, মিশর, ইরান ও পাকিস্তান সহ 50টি দেশের নেতাদের সামনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলাকে কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ধরে রাখতে তেল আবিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। শুধু তাই নয়, এবার নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর কতটা নির্ভর করা যায় সে প্রশ্নও রেখেছেন আরব নেতারা। বিশ্লেষকরা বলছেন, এত অল্প সময়ে নোটিশে এত নেতার একসাথে হওয়া মুসলিম ও আরব বিশ্বের ঐক্যের একটি শক্তিশালী প্রদর্শন, যা আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন আর আধিপত্যবাদের বিরুদ্ধে এক হুমকি বলে মনে করছেন তারা। প্রশ্ন আসে, শেষ পর্যন্ত এই বৈঠক থেকে কি আদতে কড়া পদক্ষেপ নিতে পারবেন তারা? সামরিক, কূটনৈতিক নাকি অর্থনৈতিক ব্যবস্থা নেবে ইসরায়েলের বিরুদ্ধে? নাকি আমেরিকার ভয়ে আবারও চুপসে যাবে তারা? নাকি এশিয়ার দেশগুলোর মতো যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমিয়ে রাশিয়ার দিকে ঝুঁকবে? সম্মেলনের শুরুতে দেয়া বক্তব্যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় হামলার তীব্র নিন্দা জানান। সাফ জানিয়ে দেন, হামাস নেতাদের হত্যা করে শান্তি বা যুদ্ধবিরতি সম্ভব নয়। একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে শান্তিকে নষ্ট করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যদি ইসরায়েল হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করতে চায়, তাহলে কেন তারা তাদের সাথে আলোচনা করছে? আর যদি তারা জিম্মিদের মুক্তির জন্য আলোচনা করতে চায়, তাহলে কেন ইসরায়েল যাদের সাথে আলোচনা করতে পারে তাদের সকলকে হত্যা করছে? ইসরায়েলের এই আগ্রাসন সত্যি জঘন্য, বিশ্বাসঘাতক এবং কাপুরুষোচিত। এই ধরনের বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া অসম্ভব। মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিপজ্জনক স্বপ্ন থেকে সরে আসার পরামর্শ দেন আরব নেতারা। শুধু নিন্দা জানিয়ে ইসরায়েলের মিসাইল ঠেকানো যাবে না বলে মত দেন তারা। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন আরব ও মুসলিম দেশের নেতারা। বিশেষজ্ঞদের ধারণা, এতদিন গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ইরাক, ইরানে ইসরায়েল হামলা চালালেও কাতারে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু সরকার জানান দিয়েছে মধ্যপ্রাচ্যের কোনো দেশই আর নিরাপদ নয়। তাই এখনো চুপ করে থাকলে খোয়াতে হবে নিজেদের ভূমিও। আর এই কারণেই এবার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে তারা হুমকি হতে দিবে না মত বিশ্লেষকদের। প্রশ্ন আসে, ইসরায়েলের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিতে পারেন আরব নেতারা? বিশ্লেষকরা বলছেন, সরাসরি সামরিক হামলার পদক্ষেপ না নিলেও তাদের কাছে রয়েছে বেশ কিছু বিকল্প। প্রথমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি ভাবতে পারেন আরব নেতারা। বিশেষ করে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই দেশটি এবার কাতারে হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছে। গেল শুক্রবার সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি কূটনীতিককে তলব করে ইসরায়েলের নির্লজ্জ ও কাপুরুষোচিত হামলার নিন্দা জানিয়েছে। এছাড়া উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য ইসরায়েলের বন্ধু আমেরিকার উপর নির্ভরশীল না হয়ে এবার এশিয়ার কিছু দেশের মতো রাশিয়ার দিকে ঝুঁকতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যেও প্রভাব হারাবে আমেরিকা। তৃতীয়ত, কাতার, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো পশ্চিমাদের কাছে তাদের বিশাল প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেল ও গ্যাস রপ্তানি সীমিত করতে পারে। ইসরায়েলের পণ্য বয়কট সহ অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে। একই সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সম্মিলিতভাবে মার্কিন অর্থনীতিতে প্রায় $3 ট্রিলিয়ন বিনিয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও স্থগিত করতে পারে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। কারো হাতে পিস্তল, আবার কারো হাতে ভারী রাইফেল। দেখে তাদের সামরিক বাহিনীর সদস্য মনে হলেও তারা ভেনেজুয়েলার সাধারণ জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে অস্ত্র চালনায় দক্ষ হচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে পুরোপুরি যুদ্ধ সাজে নেমেছে ভেনেজুয়েলার সাধারণ জনতা। হাতে কলমে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন সেনাবাহিনীর প্রশিক্ষকরা। পুয়ের্তো রিকোতে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান পাঠানো এবং ডেস্ট্রয়ার দিয়ে ভেনেজুয়েলার মাছ ধরার নৌকা আটক করার ঘটনায়
ভীষণ ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ঠেকাতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 শিরোনামের এই অভিযানের আওতায় দেশ জুড়ে 300-টিরও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে গিয়ে হাতে কলমে ট্যাঙ্ক চালানো, বিভিন্ন অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানের নিয়মকানুন শিখছেন। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন তারা। অবশ্যই এই ধরনের অস্ত্র পরিচালনা করা শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান ঘটনাবলী বিবেচনা করে বোঝার উপায় নেই যে সামনে কি ঘটতে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু আমি না, সকলের জন্যই এই প্রশিক্ষণ প্রয়োজন। এখন তারা নারীদেরও অস্ত্র চালনা শেখাচ্ছেন। এতদিন সাধারণত পুরুষরা এই ধরনের অস্ত্র পরিচালনা করতেন। আগে আমরা এমন উদ্যোগ না দেখলেও এখন দেখতে পাচ্ছি আমরা নারীরাও এখন এসব অস্ত্র চালাতে পারবো। এটি খুবই বাস্তবসম্মত এবং সহজ একটি প্রক্রিয়া। প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত তদারকি করছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন এখন থেকে আরো বড় পরিসরে এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। তার মতে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তি রক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে পরিচালিত প্রথম নৌযানে হামলায় 11 জন নিহত হন। এই হামলার পর ভেনেজুয়েলা 2টি F-16 যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে ধরে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলার হুমকি দিয়ে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ধ্বংস করেছে। তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা তাদের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ আত্মরক্ষায় প্রস্তুত। মাদুরোর দাবি, ভেনেজুয়েলার শাসন পরিবর্তন করতেই ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ইরানের তেল রপ্তানি ধ্বংসে দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গ্রে মার্কেটে তেল বিক্রি থেকে ইরানের আয় হওয়া অর্থ গোপনে বিদেশে সরানোর পেছনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত রয়েছে। এমন 1 ডজনের বেশি ব্যক্তি ও কোম্পানিকে লক্ষ্য করে নেওয়া হয়েছে সর্বশেষ এই পদক্ষেপ। মার্কিন ট্রেজারি বিভাগ স্পষ্ট জানিয়েছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমরাস্ত্র কর্মসূচি চালাতে সরাসরি ব্যবহার হয়েছে পাচারকৃত অর্থ। এমন পদক্ষেপের মধ্য দিয়ে মুসলিম দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কতটুকু সফল হবে ওয়াশিংটনের এই মরিয়া প্রচেষ্টা? ইরানি তেল বিক্রির টাকা পাচার করা হয়েছে হংকং ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। এর মধ্যে কিছু অংশ আবার লেনদেন হয়েছে ক্রিপ্টোকারেন্সিতে। সম্প্রতি এসব তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল OFAC। প্রতিষ্ঠানটির দাবি, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থাকে ধোঁকা দেওয়ার কৌশল হিসেবে বরাবরের মতো শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করেছে ইরান। মার্কিন ট্রেজারির আর্থিক গোয়েন্দা শাখার প্রধান কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তেহরানের সমরাস্ত্র কার্যক্রম থামাতে দেশটির অর্থ সরবরাহের উপর বারবার আঘাত হানবে ওয়াশিংটন। নতুন মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আছে 2 ইরানি নাগরিক। তাদের বিরুদ্ধে অভিযোগ, ইরান সরকারের হয়ে তারা প্রায় $10 কোটি ক্রিপ্টোকারেন্সি কেনার ব্যবস্থা করেছেন। যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার কারণে আমেরিকার ভূখণ্ডে এই দুজনের কোনো সম্পদ থাকলে সেসব জব্দ করা হবে। পাশাপাশি কোনো মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসাও করতে পারবে না। এবারের স্যাংশনের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা।
বহুদিন থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা দাবি করে আসছে তেল বিক্রি করে ইরান যত ডলার আয় করে সেগুলো ব্যবহার হয় মূলত সমরাস্ত্র সমৃদ্ধকরণ ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানোর কাজে। 2019 সালে জিব্রাল্টার প্রণালীতে একটি ওয়েল ট্যাঙ্কার আটক করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপ অভিযোগ এনেছিল ট্যাঙ্কারটি সিরিয়ায় ইরানি সরকারের হয়ে তেল পাচার করতে যাচ্ছিল। এমন অনেক অভিযোগ থাকার পরেও শিপ টু শিপ লেনদেন ও শ্যাডো ফ্লিটের মাধ্যমে তেহরান চালিয়ে গেছে বিকল্প পথে তেল রপ্তানি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তালিকায় এবার শুধু ইরানি নাগরিক নয়, রয়েছে বিদেশি ব্যবসায়ীদের নাম। ইরানি তেল পরিবহনে সহায়তার অভিযোগে গত আগস্টে গ্রিক শিপিং ব্যবসায়ী আন্তোনিউস মার্গারিতিসের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। নতুন নিষেধাজ্ঞার জবাবে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে ধারাবাহিক মার্কিন চাপ পরিষ্কার করছে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার জোর চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইরানকে খুব একটা বিচলিত করবে না বলেই ধারণা বিশ্লেষকদের। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাল্টাপাল্টি সামরিক শক্তির মহড়া চালিয়ে বিশ্বের চরম ক্ষমতাধর দেশগুলো দেখিয়ে দিল কেউ কারো চেয়ে কম নয়, দেখালো কার কত ক্ষমতা। তাদের এই শক্তির মহড়া রীতিমতো আলোড়ন তুলেছে গোটা বিশ্বে। ইরান, ভারত, কঙ্গো, মালি সহ বেশ কয়েকটি দেশকে সাথে নিয়ে গেল শুক্রবার থেকে সামরিক মহড়া শুরু করে রাশিয়া, বেলারুশ। এর সপ্তাহ না পেরোতে একেবারে রাশিয়ার ঘাড়ের কাছে রুশ পোল্যান্ড সীমান্তে পাল্টা সামরিক মহড়া চালিয়ে শক্তির জানান দেয় পশ্চিমা দেশগুলো ও তাদের জোট ন্যাটো। রাশিয়ার কোনো উস্কানি মেনে নেওয়া হবে না, দেওয়া হবে কঠিন জবাব, এমন হুঁশিয়ারি পশ্চিমা এই সংগঠনের। বুধবার ন্যাটো এবং মিত্র দেশগুলোর আয়রন গেট নামের এই সামরিক মহড়ায় অংশ নেয় 30,000 সেনা, অত্যাধুনিক সব ট্যাঙ্ক, হেলিকপ্টার ও যুদ্ধ বিমান। এতে প্রশ্ন উঠেছে, রাশিয়া ও পোল্যান্ড সীমান্তের এই মহড়া খেলা কি বড় ধরনের কোনো যুদ্ধের রূপ নেবে? গেল সপ্তাহে রুশ ড্রোন পোল্যান্ড সীমান্ত পার হলে তা ভূপাতিত করে পুলিশ বাহিনী। ওই ঘটনার পরই 5 দিনের সামরিক মহড়া চালায় রাশিয়া ও বেলারুশ। মহড়ায় পরমাণু বোমা বহনকারী যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজের প্রদর্শনী দেখা যায়। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি পশ্চিমা দেশগুলো। প্রতিক্রিয়ায় পোল্যান্ড, ক্রোয়েশিয়া সহ পশ্চিমা মিত্রদের নিয়ে শক্তিশালী সামরিক মহড়া শুরু করে ন্যাটো। মহড়ায় প্রদর্শন করে আধুনিক রাফায়েল যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং মার্কিন কিউয়া হেলিকপ্টার। ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পোল্যান্ড সীমান্তে রাশিয়া যে উস্কানিমূলক কাজ করেছে তার ফল ভালো হবে না। পশ্চিমারা উস্কানির জবাবে আরো বেশি কিছু করতে জানে বলে হুমকি দেন তিনি। ন্যাটো সদস্যভুক্ত দেশের ভেতরে রাশিয়া ড্রোন উড়িয়ে একটি উস্কানিমূলক বার্তা দিয়েছে। বিষয়টি ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। এই ধরনের ঘটনার জবাব দিতে শুধু ক্রোয়েশিয়া নয়, পশ্চিমা সামরিক জোট পুরোপুরি প্রস্তুত আছে। ভবিষ্যতে এই ধরনের উস্কানির জবাবে আরো কঠিন প্রতিক্রিয়া দেওয়া হবে। ন্যাটোর সামরিক মহড়ায় প্রতিটি বাহিনী ছিল অনেক বেশি আগ্রাসী। এত শক্তিশালী সামরিক অস্ত্র দেখে যে কেউ ভয় পাবে বলে দাবি ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর। এই মহড়ায় একেবারে অসাধারণ ছিল। কিউয়া, রাফায়েল, এপিভি ড্রোন সব ধরনের অস্ত্র ব্যবহার দেখে আপনি আটকে উঠবেন। আমার সামরিক খাতে কিছুটা অভিজ্ঞতা থেকে বলছি, শত্রুর সাথে লড়াইয়ের জন্য এটি যথাযথ প্রস্তুতি বলা চলে। ন্যাটোর সামরিক মহড়ার পর এ পর্যন্ত নতুন করে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া। তবে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে যে যুদ্ধপূর্ব উস্কানিমূলক খেলা চলছে, বিষয়টিকে অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো, এমন আশঙ্কাও একেবারে নাকচ করে দিচ্ছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।